আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে তিতাস অনলাইন স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ মুজাম্মেল হক, সহকারী শিক্ষক, নারায়ণদিয়া কলিমী উচ্চ বিদ্যালয়। কেমন আছো সবাই? আশা করি পরম করুণাময় আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালোই আছো। তোমাদের পড়াশোনা কেমন চলছে? নিশ্চয়ই অতটা ভালো না, যেহেতু এই মহামারী করোনার কারণে আমাদের স্কুল কলেজ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তাই হয়তোবা তোমরা স্কুল খোলা থাকা অবস্থায় যেভাবে পড়াশোনা করতা ঠিক ততটা এখন হচ্ছে না। তাই তোমাদের পড়াশোনার কথা চিন্তা করে তিতাস অনলাইন স্কুল তোমাদের জন্য তোমাদের পড়াশোনাকে ত্বরান্বিত করার জন্য একটা অন্যতম একটা প্ল্যাটফর্ম হিসেবে আবির্ভূত হয়েছে আমাদের তিতাস এই উপজেলায়। সেই তিতাস অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন। চলো, আমি আজকে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের কাজ, ক্ষমতা, শক্তি এই চতুর্থ অধ্যায়টা নিয়ে আলোচনা করব। এই আলোচনার আজকে হচ্ছে প্রথম পর্ব। আমরা প্রথম পর্বে যে সকল বিষয়বস্তু নিয়ে আলোচনা করব এগুলা বোর্ডের এই পাশে লেখা আছে, দেখো। আমরা আলোচনা করব কাজ, ক্ষমতা, শক্তি, শক্তির রূপান্তর, শক্তির নিত্যতা, ফাইনালি কর্মদক্ষতা। তারপর দ্বিতীয় অংশে আমরা এই অধ্যায়ের গাণিতিক সমস্যাবলী এবং সৃজনশীল নিয়ে আলোচনা করব। সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। তাহলে চলো, কাজ কি? কাজ কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটার বলের দিকে সরণ ঘটে তাহলে কি হয়? কাজ হয়। ব্যবহারিক ভাষায় কাজ আর বিজ্ঞানের ভাষায় কাজ দুইটা ভিন্ন অর্থ। আমরা আমাদের ব্যবহারিক অর্থে কোনো কিছু করাটাই হচ্ছে কাজ। এই যে আমি আজকে এখানে তোমাদের এই বিষয়টা পড়াচ্ছি বা বুঝাচ্ছি, সেটাও কিন্তু ব্যবহারিক অর্থে কাজ। একটা দারোয়ান, সে গেটের সামনে দাঁড়িয়ে পাহারা দেয়, সেটাও কিন্তু তার ব্যবহারিক জীবনের জন্য সেটা হচ্ছে কি একটা কাজ। কিন্তু বিজ্ঞানের ভাষায় কিন্তু কাজের অর্থ ভিন্ন। বিজ্ঞানের ভাষায় কাজ হচ্ছে তুমি কোন বস্তুর উপর একটা বল প্রয়োগ করবা এবং তুমি যে বস্তুর উপর বল প্রয়োগ করেছো সেই বস্তুটা কি হতে হবে? সরণ হতে হবে। তখনই আমরা বিজ্ঞানের ভাষাটাকে কাজ বলে গণ্য করতে পারি। তাহলে কাজ হচ্ছে কি? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটার বলের দিকে সরণ হয়। অর্থাৎ আমি যদি একটা বস্তুর উপর বল প্রয়োগ করি এফ, আমরা জানি বলকে এফ দিয়ে প্রকাশ করে, বল প্রয়োগ করার কারণে তার সরণ হলো কতটুকু? এস। তাহলে আমরা এটাকে বলতে পারি কাজ। কাজকে ডব্লিউ দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ ডব্লিউ ইকুয়াল টু এফ এস, বল আর বলের দিকে সরণ। এখন আসো কাজের একক কি? আমরা জানি কাজের একক হচ্ছে জুল। কাজের একক জুল। পরীক্ষা প্রশ্ন অনেক সময় অনুধাবনমূলক প্রশ্নে আসে যে এক জুল কি, বা এক জুল বলতে কি বুঝো, বা জ্ঞানমূলক প্রশ্ন আসে এক জুল কাকে বলে। এক জুলের সংখ্যাটা যদি আমরা দিই, কাজ থেকেই কিন্তু আমরা সংখ্যাটা দিতে পারি। দেখো, কাজ মানে তো ডব্লিউ ইকুয়াল টু এফ এস, অর্থাৎ কোনো বস্তুর উপর যদি তুমি 1 নিউটন বল প্রয়োগ করো, বলের একক হচ্ছে নিউটন, তাতে যদি বস্তুটার 1 মিটার সরণ হয়ে থাকে তাহলে কাজ হচ্ছে দুইটা গুণ করো, এককে 1 নিউটন মিটার, অর্থাৎ 1 জুল। তাহলে আমরা কিন্তু বলতে পারতাছি যে কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে যদি বস্তুটার বলের দিকে 1 মিটার সরণ ঘটে তাহলে তাকে 1 জুল বলে। যদি প্রশ্ন হয় যে 10 জুল বলতে কি বুঝো, তাহলে আমরা এভাবে দিতে পারি, যেহেতু ডব্লিউ ইকুয়াল টু এফ এস, আমরা কোনো বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করলাম আর সরণ ঘটাইলাম কত? 1। কোনো বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করলে যদি বস্তুটির 1 মিটার সরণ ঘটে সেক্ষেত্রে কত জুল কাজ হয়? 10 জুল কাজ হয়। অথবা আমি 1 নিউটন বল প্রয়োগ করে যদি 10 মিটার সরণ ঘটাতে পারি সেক্ষেত্রেও কত হয়? 10 একে 10, অর্থাৎ 10 জুল কাজ সম্পন্ন হয়। তাহলে যদি কখনো পরীক্ষায় 10 জুল কাজ বলতে বা 50 জুল কাজ বলতে কি বুঝো এই প্রশ্নটা এসে থাকে, তাহলে তোমরা এভাবে করতে পারো। তাহলে এই হচ্ছে কাজ। তো কাজের আমরা একটা অঙ্ক দেখি। দেখো, কাজের তাহলে সমীকরণটা আমরা কি পাইলাম? কাজের সমীকরণটা পাচ্ছি, ফাইনালি সমীকরণটা পাচ্ছি ডাব্লিউ ইকুয়াল টু কত? এফ এস, বল আর সরণ। যদি সেটা উপর নিচে হয় তখন হবে কি? এফ এস এর জায়গায় কি হবে? এইচ। ডাব্লিউ ইকুয়াল টু এফ এইচ অথবা এফ এস। আশা রেখে বুঝতে পেরেছো?
চলো একটা অঙ্ক করে দেখি আমরা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, কাজ সংক্রান্ত আমি একটা গাণিতিক সমস্যা এখানে তুলে ধরেছি। সমস্যাটা হচ্ছে এরকম, 200 কেজি বরের একটা বস্তুকে 1000 মিটার উপরে ওঠাতে কি পরিমাণ কাজ করতে হবে। তো আমি লিখলাম এখানে বর কত, 200 কেজি। বরকে এম দিয়ে প্রকাশ করা হয়, আমরা জানি এম হচ্ছে মাস, মাস অর্থ হচ্ছে বর। এইচ হাইট, উচ্চতা, কত মিটার উচ্চতা নিয়ে গেছিলাম আমি, 100 মিটার, উচ্চতা হচ্ছে 100 মিটার। এখন আমি বের করব কি সে কি পরিমাণ কাজ। কাজ আমরা জানি সবাই, কাজ হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউর মানটা আমরা বের করে নিব। তো আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু কত, এফ এস। এফ এখানে হবে এফ এইচ, কারণ কি উচ্চতা। আবার এফ ইকুয়াল টু আমরা জানি এম জি এইচ, তাহলে এম হচ্ছে কত 200, জি হচ্ছে 9.8, উচ্চতা এইচ হচ্ছে কত 100 মিটার। সে যদি এই 200 কেজি বরের বস্তুটাকে 100 মিটার উপরে নিয়ে যায় তাহলে তার এই পরিমাণ এত জুল কাজ করতে হবে। আশা রাখি সবাই সিম্পল সহজ একটা অঙ্ক, এটা বুঝেছো সবাই। তারপর চলো আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে ক্ষমতা। ক্ষমতা, ক্ষমতা এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে পাওয়ার। ক্ষমতাকে পি দিয়ে প্রকাশ করে। তো ক্ষমতা কি আসলে? ক্ষমতা হচ্ছে এই যে আমরা কাজ করলাম, কে কতটুকু কাজ করতে পারলাম তার হারটা, অর্থাৎ কাজ রূপান্তর বা শক্তি রূপান্তরের হারকে কি বলে, ক্ষমতা বলে। ক্ষমতাকে কি দিয়ে প্রকাশ করে? ক্ষমতাকে পি দিয়ে প্রকাশ করে, পাওয়ার। কি হচ্ছে? শক্তি বা কাজ রূপান্তরের হার। শক্তি বা কাজ রূপান্তরকে আমরা ডব্লিউ, ডাব্লিউ ডিভাইডেড বাই টি। তাহলে কাজ রূপান্তরের হারকে আমরা কি বলি, ক্ষমতা বলে থাকি। তো কাজ রূপান্তরের হার হচ্ছে কি ক্ষমতা। ক্ষমতা পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। এখন দেখো আমরা কিন্তু কিছুক্ষণ আগে ডাব্লিউ মানে কৃতকাজ, কৃতকাজের সংজ্ঞা শিখেছি আমরা, এফ ডব্লিউ ইকুয়াল টু এফ এস। তাহলে আমরা কিন্তু এখানে আমরা লিখতে পারি ডব্লিউ জায়গায় কত এফ এস, তারপর কত টি, অথবা এফ এর আবার কি, এফ হচ্ছে এম এ এস ডিভাইডেড বাই টি। অথবা আমরা যদি পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি যদি বস্তুটাকে উপরে নিচে নিয়ে যাই, তখন যে কৃতকাজটা সেই কৃতকাজটা কত হয়, ডব্লিউ ইকুয়াল টু এফ এইচ ডিভাইডেড বাই টি। আবার এফ ইকুয়াল টু কত হবে, এম জি এইচ বাই টি। তাহলে এটাও কিন্তু ক্ষমতা, এম এ এস বাই টি, এম জি এইচ বাই টি, দুটাই ক্ষমতা। একটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব আনুভূমিক বরাবর, আর একটা হচ্ছে এইচ উচ্চতা উপর নিচ হলে। আশা রাখি সবাই বুঝতে পেরেছো। এগুলো ক্ষমতা। এখন ক্ষমতা নিয়ে একটা অঙ্ক আমি তোমাদের এখানে দেখাই, তাহলে তোমরা আরো সহজে বিষয়টা অনুধাবন করতে। বন্ধুরা দেখো, আমি ক্ষমতা সংক্রান্ত একটা গাণিতিক সমস্যা এখানে তুলে ধরেছি। সমস্যাটা হচ্ছে এরকম, 60 কেজি বরের একজন যুবক আর 30 কেজি বরের একজন বালক একটি দালানের নিচতলা থেকে দৌড় শুরু করে একই সময়ে, একটা দালানের নিচতলা থেকে দৌড় শুরু করে একই সময়ে ছাদে পৌঁছালো, তাহলে কার ক্ষমতা বেশি? তাহলে এখানে আমরা একজনকে দেখতে পাচ্ছি যুবক, আর একজন হচ্ছে বালক। দুইজনে কিন্তু একটা দালানের নিচতলা থেকে ছাদ পর্যন্ত একই সময়ে গেছে, অর্থাৎ বালকটার যাইতে যতটুকু সময় লেগেছিল যুবকেরও একই সময় লেগেছে। তাহলে ক্ষমতা কার বেশি? তো আমরা তো কিছুক্ষণ আগে জেনেছি ক্ষমতা হচ্ছে কাজ রূপান্তর বা শক্তি রূপান্তরের হার, অর্থাৎ সে কতটুকু, যুবক কতটুকু কাজ করছে তার হার কত, আর এখানে বালক কতটুকু কাজ করছে তার হার কত। যার হারটা বেশি হবে তার ক্ষমতায় কি হবে, বেশি হবে। তাহলে চলো আমরা দেখি বালক আর যুবক কার ক্ষমতা বেশি। প্রথমে চলো যুবকের জন্য, যুবকের ক্ষেত্রে। তো দেখো যুবক কি করছে, যুবকের ভর কত, এম, এম এর মান হচ্ছে 60 কেজি। যেহেতু যুবক আমি এটা 1 ধরে নিলাম, এম ওয়ান হচ্ছে কত, 60 কেজি। তারপর সে কতটুকু উঁচুতে গেল, এইচ ওয়ানটা আমি ধরে নিলাম এইচ মিটার, এইচ মিটার, কারণ দুইজনে একই উচ্চতায় পৌঁছেছে, এইচ মিটার। আর সময় টি ওয়ান ইকুয়াল টু কত সেকেন্ড, টি সেকেন্ড। তাহলে তার ক্ষমতা পি ওয়ান কত আমরা বের করব। তো আমরা কি জানি, আমরা জানি পি সমান সমান ডাব্লিউ ডিভাইডেড বাই টি, অর্থাৎ এখানে পি ওয়ান ডাব্লিউ ওয়ান টি ওয়ান আমরা এখানে নিয়ে আসি। দেখো তাহলে পি ওয়ান সমান সমান ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ, তাহলে এখানে এম ওয়ান জি এইচ ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান।
তাহলে দেখো m1 এর মান কত, m1 এর মান হচ্ছে 60, g হচ্ছে 9.8, আর h1 এর মান হচ্ছে h, t1 এর মান হচ্ছে t, সময়টা আমরা t ধরেছি। তাহলে কত হয় দেখো 60 আর 9.8 এই দুইটা গুণ করলে কি দাঁড়ায় 588 h ডিভাইডেড বাই t। এটা আমরা ধরলাম 1 নং সমীকরণ। এটা কার ক্ষমতা আমরা পাইলাম, ক্ষমতা পাইলাম যুবকের। এবার যদি আমরা ভালকের জন্য করি, চলো এবার ভালকের ক্ষেত্রে দেখো আচ্ছা, তো ভালকের ভর কত, ভালকের ভর m2, সেটা কত কেজি, সেটা হচ্ছে 30 কেজি। তাহলে আমরা লিখে নিই ভালকের ভর হচ্ছে 30 কেজি। তারপরে একইভাবে উচ্চতা, সেও কিন্তু একই উচ্চতায় অর্থাৎ h মিটার উচ্চতায় পৌঁছেছিল, তার সময়ও কিন্তু এক অর্থাৎ t সেকেন্ড, সেই ক্ষেত্রে তার ক্ষমতা p2। আমরা তার ক্ষমতা বের করে নেই, বালকের ক্ষমতা। তো আমরা জানি p ইকুয়াল টু w ডিভাইডেড বাই t, যেহেতু p2 w2 t2, w ইকুয়াল টু mgh, যেহেতু 2 তাহলে m2 h2 t2। তাহলে m এর মান কত 30, g এর মান 9.8, আর h এর মান কত, h এর মান হচ্ছে h ডিভাইডেড বাই t হচ্ছে t, অর্থাৎ এই দুইটা গুণ করলে দাঁড়ায় 294 h ডিভাইডেড বাই t। তাহলে এই ক্ষমতাটা কার, এই ক্ষমতাটা হচ্ছে বালকের, আর আগে যে ক্ষমতাটা পেয়েছিলাম সেটা হচ্ছে কার, যুবকের। তো তোমরা দুইটা সমীকরণ তুলনা করলে বুঝতেই পারতেছো 588 আর এটা হচ্ছে 294, অর্থাৎ এক্ষেত্রে কার ক্ষমতা বেশি, যুবকের ক্ষমতা বেশি। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। এবার আসো শক্তি। তাহলে দেখো শক্তিটা আসলে কি, শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্য। আমরা জানি কাজ করার সামর্থ্যকে কি বলে, শক্তি বলে। তার মানে হচ্ছে যদি আমার শক্তি থাকে তাহলে আমি কি করতে পারবো, কাজ করতে পারবো। আমার যতটুকু শক্তি আছে আমি ততটুকুই কি করতে পারবো, কাজ করতে পারবো। তাহলে শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্য। এখন শক্তি কি, শক্তির একক হচ্ছে কাজের একক যা শক্তির এককতা, অর্থাৎ শক্তির একক হচ্ছে কি জুল। ওই শক্তি আর কাজ দুইটা অভিন্ন রাশি, এর মাত্রা এবং একক দুইটাই কি অভিন্ন। তাহলে আমরা শক্তি নিয়ে আলোচনা করি, আমাদের আলোচনা হচ্ছে শক্তি। বিভিন্ন প্রকার শক্তি রয়েছে, এর মধ্যে দেখো আমরা যে সকল শক্তিগুলো জানি, তড়িৎ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, তারপরে আরো সৌর শক্তি, পৃথিবীতে অনেক রকমের শক্তি আছে। এর মধ্যে সকল শক্তির একটা সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। কি শক্তি, যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি আবার দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে গতি শক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। আমার আলোচনা কিন্তু এখন শক্তির এই দুইটা টপিকস নিয়ে, গতি শক্তি এবং বিভব শক্তি। তাহলে গতি শক্তি কি আর বিভব শক্তি কি, চলো সেটা আলোচনা করি। প্রথমে আলোচনা হচ্ছে গতি শক্তি। গতি শক্তি হচ্ছে একটা বস্তু তার গতির কারণে কাজ করার যে সামর্থ্য লাভ করে সেটা হচ্ছে গতিশক্তি, অর্থাৎ বস্তুটাকে অবশ্যই গতিশীল হতে হবে। এই গতিশীল থাকার কারণে অর্থাৎ তার গতির কারণে যে কাজ করার সামর্থ্য লাভ করে সেটা হচ্ছে কি গতি শক্তি, বা ইংরেজিতে আমরা যাকে বলি কাইনেটিক এনার্জি। একে তোমরা টি দিয়ে অথবা ই কে দিয়ে প্রকাশ করতে পারো, টিও গতিশক্তি, ই কেও গতিশক্তি। তাহলে গতিশক্তিকে আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম, শক্তি হচ্ছে কি কৃতকাজের সমান। তুমি যতটুকু কাজ করবা তোমার ততটুকু শক্তি কি করতে হবে, ব্যয় করতে হবে। তাহলে আমরা তুমি যতটুকু শক্তি ব্যয় করলা সেটা হচ্ছে ব্যয়িত শক্তি, ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, কৃত কাজ। তাহলে ব্যয়িত শক্তিকে যদি আমি ই কে মানে গতিশক্তি ধরি, কৃত কাজ হচ্ছে আমরা জানি ডব্লিউ ইকুয়াল টু এফ এস, আবার এফ ইকুয়াল টু কত, এম এ এস। তাহলে আমরা এখন বলতে পারি ই কে ইকুয়াল টু এম এ এস। এখন গতির যে চতুর্থ সমীকরণ আছে, বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, আদিবেগ যখন শূন্য হবে তখন সমীকরণটা হবে এরকম 2as, বা 2as ইকুয়াল টু বি স্কয়ার, বা শুধু as ইকুয়াল টু কত, বি স্কয়ার বাই 2। এখন যদি as এর মানটা আমরা এক নং সমীকরণে বসাই তখন সমীকরণটা দাঁড়াবে ই কে ইকুয়াল টু এম এ এস ছিল, এম এর এম, এস এর মান হচ্ছে বি স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে কি দাঁড়ায়, তাহলে দাঁড়ায় হাফ এম বি স্কয়ার। এটা কি গতি শক্তি। তাহলে আমরা গতি শক্তির সমীকরণ পাচ্ছি হাফ এম বি স্কয়ার। গতি শক্তির সাথে
যদি বড় বেগের সম্পর্কের কথা বলে, আমরা জানি বর এবং বেগ, আমরা আমাদের গত অধ্যায়ে আমরা যখন গতি তারপর বল করেছি সেখানে আমরা বড় বেগ সম্পর্কে জেনেছি। বর এবং বেগ দুইটার গুণফল হচ্ছে বড় বেগ। বড় বেগকে পি দিয়ে প্রকাশ করে পি ইকুয়াল টু এম বি। এখন যদি আমরা এটা সম্পর্ক বের করতে যাই তাহলে দেখো হাফ, আমি যদি এম বি দিয়ে উপরে স্কোয়ার দিই, কারণ বি এর উপর স্কোয়ার আছে, আমি এম বি দিয়ে হলো স্কোয়ার দিলাম, তার মানে এম এর উপর যখন স্কোয়ার হবে তখন এম স্কোয়ার হয়ে যায়, কিন্তু আসলে উপরে এম আছে, আমি দিয়েছি কত এম স্কোয়ার, এর জন্য আমি নিচে আরেকটা এম দিয়ে দিলাম। তো এখন কি দাঁড়ায় দেখো, এম আমরা জানি আর এম বি ইকুয়াল টু কত পি, তাহলে আমি এখানে কত দিতে পারি পি, পি স্কোয়ার ডিভাইডেড বাই এম, অর্থাৎ পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। এটাও কিন্তু একটা সমীকরণ হয়ে যায়। এটা হচ্ছে গতিশক্তির সমীকরণ, আর এই সমীকরণটা হচ্ছে গতিশক্তি এবং বড় বেগের মধ্যে সম্পর্ক। যদি এই রিলেটেড কোনো অঙ্ক আসে তখন আমরা এই সমীকরণ ধরে এটা সমাধান করতে পারবো। তাহলে আমরা গতিশক্তি পাচ্ছি। গতিশক্তি কি? গতিশক্তির সমীকরণ হচ্ছে ই কে সমান সমান হাফ এম বি স্কোয়ার, হাফ এম বি স্কোয়ার। ওকে, এবার বিভব শক্তিটা কি বের করব? বিভব শক্তিকে আমরা ই পি দিয়ে প্রকাশ করি, অথবা শুধুমাত্র বি দিয়েও বিভব শক্তিকে প্রকাশ করা যায়। বিভব শক্তি জিনিসটা কি? কোনো একটা বস্তুকে তার স্বাভাবিক অবস্থান থেকে অন্য কোনো একটা অবস্থায় বা অবস্থানে নিয়ে গেলে সেই বস্তুটা কাজ করার যে সামর্থ্য লাভ করে সেটা হচ্ছে কি শক্তি? বিভব শক্তি। কি বললাম? একটা বস্তুকে তার স্বাভাবিক অবস্থা থেকে অন্য যে কোনো একটা অবস্থান বা অবস্থায় নিয়ে গেলে সেটা কাজ করার যে সামর্থ্য লাভ করে সেটা হচ্ছে কি? বিভব শক্তি। ধরো আমি মেঝে থেকে একটা ইটকে 10 মিটার উপরে নিয়ে আসলাম এভাবে, তাহলে কি হলো? ইটটা কোথায় ছিল? মেঝেতে ছিল, সেটা হচ্ছে তার স্বাভাবিক অবস্থা। সে অবস্থা থেকে আমি উঠিয়ে এটাকে 10 মিটার উপরে এই অবস্থানে নিয়ে আসলাম। এখন সেই স্থির আছে, এখন কি তার মধ্যে কোনো শক্তি আছে? হয়তো তোমরা ভাবতেছো কোনো শক্তি নাই, কিন্তু আমি যদি ইটটাকে ছেড়ে দেই তাহলে এটা কি হবে? ইটটা কিন্তু ভূপৃষ্ঠে একটা ব্যাগে আঘাত করবে। নিচে যদি কোনো কাঁচের একটা গ্লাস থাকে তাহলে সে কি করবে? কাঁচের গ্লাসটাও ভেঙে দিবে। তাহলে কিন্তু সে যেহেতু কাঁচের গ্লাসটা ভাঙতে পেরেছে, তার মানে আমি নিশ্চিত যে এখানে কি আছে? শক্তি আছে। কিন্তু এই অবস্থায় তো আমরা কোনো শক্তি দেখতে পাচ্ছি না, বা শক্তি নাই বলে মনে করতেছি না, আসলে এখানে শক্তি আছে। এই শক্তিটা কি? এখানে সঞ্চিত রূপে আছে, বিভব শক্তি রূপে আছে। সঞ্চিত শক্তি বা বিভব শক্তি, শক্তিটা সঞ্চিত আছে। যখন আমি ছেড়ে দিয়েছি তখন এই বিভব শক্তিটা কি হয়েছে? গতি শক্তিতে রূপান্তরিত হয়েছে। আমরা এরপরেই কিন্তু শক্তির রূপান্তর নিয়ে কথা বলবো, অর্থাৎ একটা শক্তি আর একটা শক্তিতে কনভার্ট হয়, রূপান্তরিত হয়। তো আমরা বিভব শক্তির সমীকরণটা আমরা জানি। বিভব শক্তির সমীকরণ হচ্ছে এম জি এইচ। কেন? কারণ এম বরের একটা বস্তুকে স্বাভাবিক অবস্থান থেকে যে উচ্চতায় নিয়ে গেলে কাজ করার সামর্থ্য লাভ করে সেটাই হচ্ছে কি শক্তি? বিভব শক্তি। এই জন্য সমীকরণটা আমরা মনে রাখবো এম জি এইচ। জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, কারণ উপরে নিয়ে গেলে বস্তুটা যখন নিচে পড়ে অভিকর্ষজ ত্বরণের কারণেই ভূপৃষ্ঠে পতিত হয়। তাহলে আমরা গতি শক্তি এবং বিভব শক্তি এই দুইটা সমীকরণ মনে রাখবো। তারপর দেখো শক্তির রূপান্তর। শক্তির রূপান্তর বলতে আসলে দেখো পৃথিবী যখন সৃষ্টি হয়, পৃথিবীর সূচনা লগ্নে এই পৃথিবীতে যে পরিমাণ শক্তি ছিল আজও ঠিক সেই পরিমাণ শক্তি রয়েছে। তার মানে কি? শক্তির ধ্বংস হয় না, আবার শক্তি নতুন করে সৃষ্টিও করা যায় না। শক্তি কেবল একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় কি করা যায়? রূপান্তরিত করা যায়। এই যে আমরা আলোক শক্তি, বিদ্যুৎ থেকে আলোক শক্তি পাচ্ছি, যান্ত্রিক শক্তি পাচ্ছি, এটা কোত্থেকে পাচ্ছি? এটা বিদ্যুৎ শক্তি থেকে আমি এই আলোক শক্তি পাচ্ছি। তাহলে বিদ্যুৎ শক্তিটা আলোক শক্তিতে কি হচ্ছে? রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ একটা শক্তি আরেকটা শক্তিতে কি হয়? রূপান্তরিত হয়। কিন্তু শক্তি কি হয় না? ধ্বংস হয় না, আবার শক্তি নতুন করে সৃষ্টিও করা যায় না। এটা হচ্ছে শক্তির অবিনশ্বরতা বা নিত্যতা। কেবল কি করা যায়? রূপান্তরিত করা যায়। শক্তির নিত্যতা, এখানে যতগুলা টপিকস আছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে শক্তির নিত্যতা। তো আশা রাখি সবাই মনোযোগ সহকারে শক্তির নিত্যতা জিনিসটা দেখবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেটা বলেছিলাম শক্তির নিত্যতা হচ্ছে এই অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? তোমরা যারা ইতিমধ্যে অধ্যায়টা করেছো বা সৃজনশীল করেছো তারা নিশ্চয়ই বুঝতে পারতেছো কতটা গুরুত্বপূর্ণ এটা। কারণ আমরা সৃজনশীল করতে গেলে শক্তির নিত্যতা এই টপিক্সটা থেকে অনেকগুলো সৃজনশীল পাবো। তো শক্তির নিত্যতা জিনিসটা হচ্ছে, আমি পাশে একটা চিত্র এঁকেছি, দেখো একটা বস্তু,
বস্তুটার ভর হচ্ছে কত m 10 কেজি। এ হচ্ছে একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু, এটা হচ্ছে ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠ থেকে ঠিক 100 মিটার উপরে এই বিন্দুতে একটা বস্তু রাখা আছে 10 কেজি ভরের। তো এই বস্তুটাকে যদি আমি ভূপৃষ্ঠে পতিত হইতে দেই তাহলে এটা কিন্তু একটা সময় বি বিন্দুতে আসবে, আবার খানিক বাদে সি বিন্দুতে আসবে, মানে ভূপৃষ্ঠে পতিত হবে। এখন এ বি সি এখানে যে শক্তিটা থাকবে, এখানে যে শক্তিটা থাকবে, ইভেন এখানে যে শক্তিটা থাকবে, প্রতিটা বিন্দুতে শক্তির মানটা যদি স্থির থাকে, অপরিবর্তিত থাকে বা পরিবর্তিত না হয়, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে শক্তির নিত্যতাটা কি হয়েছে, এখানে প্রমাণিত হয়েছে। আমরা এটা আজকে দেখাবো যে প্রতিটা বিন্দুতে শক্তির মান কি থাকবে, অপরিবর্তিত থাকবে। চলো দেখি এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দুতে শক্তির মানের পরিবর্তন হয় কিনা। তো প্রথমে চলো আমরা এ বিন্দুর জন্য করি। এ বিন্দুতে আমরা যখন বস্তুটাকে ভূপৃষ্ঠ থেকে এ বিন্দুতে নিয়ে গেছি তখন কয় মিটার উপরে নিয়ে গেলাম, 100 মিটার। তাহলে বস্তুটা এখন কত মিটার উপরে আছে, 100 মিটার। স্বাভাবিক অবস্থা থেকে 100 মিটার উপরে আছে। এইখানে 100 মিটার উপরে যে বস্তুটা আছে, এখানে কিন্তু বস্তুটা কাজ করার একটা সামর্থ্য লাভ করেছে। সেই শক্তিটার নাম কি, গুড, বিভব শক্তি। তাহলে এখানে আমরা বিভব শক্তি পাচ্ছি। আমি যখন 100 মিটার উপরে নিয়ে বস্তুটাকে রেখে দিলাম তখন কি এখানে তার কোনো ব্যাগ ছিল, স্থির ছিল, কোনো ব্যাগ ছিল না। অর্থাৎ সেক্ষেত্রে তার ব্যাগ কত, শূন্য। অর্থাৎ ব্যাগ যদি শূন্য হয় তাহলে গতিশক্তি কি, শূন্য। মনে রাখবা তোমরা, একটা বস্তু যখন সর্বোচ্চ উচ্চতায় যাবে তখন তার ব্যাগটা কি থাকবে, শূন্য থাকবে। আর যখন ভূপৃষ্ঠে থাকবে তখন তার উচ্চতা কি থাকবে, শূন্য থাকবে। তো এখানে উচ্চতা শূন্য মানে এখানে বিভব শক্তিটা শূন্য, mgh এটা শূন্য। আর এখানে ব্যাগ শূন্য মানে কি, গতি শক্তিটা শূন্য। তার মানে এখানে বিভব শক্তি নাই, বিভব শক্তি কত, শূন্য। তো থাকলো কি, এখানে থাকবে কি, গতি শক্তি। আর এখানে গতি শক্তি শূন্য মানে কি থাকবে, বিভব শক্তি। আর এখানে কিন্তু একটা নির্দিষ্ট ব্যাগে আসবে, আবার একটা নির্দিষ্ট উচ্চতায় থাকবে। তাহলে এই ক্ষেত্রে মাঝে কিন্তু গতি শক্তি, বিভব শক্তি দুইটাই থাকবে। তাহলে চলো আমি এ বিন্দুর জন্য বের করি। এখানে দেখো সর্বোচ্চ উচ্চতায় বি বিন্দুতে, এই বিন্দুতে বস্তুটা কত, ব্যাগ কত, 0 মিটার পার সেকেন্ড, যার কারণে তার গতি শক্তি শূন্য। ই কে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। তাহলে হাফ এম এর মান কত ছিল, 10, আর বি এর মান কত, 0। অর্থাৎ এই ক্ষেত্রে গতি শক্তি কত, 0। এখন বিভব শক্তিটা যদি বের করি, আমরা জানি বিভব শক্তির সূত্র হচ্ছে ইপি। ইপি ইকুয়াল টু এম জি এইচ। এম এর মান 10, জি এর মান 9.8, উচ্চতা কত, 100, 9800 জুল। এটা হচ্ছে কি শক্তি, বিভব শক্তি। তাহলে যদি আমি মোট শক্তিটা বের করি, ইকে প্লাস ইপি। ইকে হচ্ছে 0 আর ইপি হচ্ছে 9800। তাহলে দুইটা যোগ করলে কত হয়, 9800 জুল। তাহলে আমি এই বিন্দুতে পাইলাম মোট শক্তি হচ্ছে কত, 9800। এখন আমি এবার বি বিন্দুতে দেখি। তাহলে মনে রেখো এই বিন্দুতে আমি যে শক্তিটা পাইলাম সেটা কত পাইছি, 9800। সবাই খেয়াল রাখবা, 9800 জুল পাচ্ছি আমি এই বিন্দুতে শক্তিটা। চলো এবার আবার বি বিন্দুতে করে দেখি। তো বি বিন্দু হচ্ছে এটা। তো বস্তুটা কিন্তু ছিল এখানে, এখান থেকে কিন্তু বস্তুটা আবার এখানে আসবে। তাহলে এখান থেকে যখন এখানে আসে তখন কয় মিটার দূরত্ব অতিক্রম করে, 40 মিটার। তাহলে কিন্তু সে নির্দিষ্ট একটা ব্যাগ প্রাপ্ত হবে। তখন সেই ব্যাগটা কত হবে, বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2জি, এইচ এর মানটা কত, 40। আদি ব্যাগ 0, 2জি এর মান 9.8 ইন্টু কত, 40। গুণ করলে কত হয় দেখো, ক্যালকুলেটরটা দে, ক্যালকুলেটর লেগে এটা করতে পারতেছি না। তাহলে দেখো 2 ইন্টু 9.8 ইন্টু 40, আমরা যদি এটা গুণ করি 40 ইন্টু 2 ইন্টু 9.8, 784। তাহলে আমরা কত পাচ্ছি, 784।
তো এখন যেহেতু ব্যাগ আছে, এখন আমরা গতি শক্তিটা বের করতে পারি। তার মানে ই কে ইকুয়াল টু কত, হাফ এম বি স্কয়ার। হাফ এম এর মান কত 10 আর বি স্কয়ারের মান 784, 5 দোকানে 10। এখন আমরা 5 দিয়ে গুণ করে দিই, 3920। তাহলে আমরা কি পাচ্ছি, এই বি বিন্দুতে গতি শক্তিটা পাচ্ছি। এবার বিভব শক্তিটা যদি আমরা বের করি, বি বিন্দুতে বিভব শক্তি ইপি ইকুয়াল টু এম জি এইচ। এইচ বলতে কত মিটার উচ্চতায় আছে, উচ্চতা আগে ছিল কত, পুরোটা কত 100। আর এই জায়গাটা এ বিন্দু থেকে বি বিন্দু যখন নামে আসছে তখন উচ্চতা দেখো এখান থেকে 40 মিটার নিচে নামে আসছে। তার মানে কি হইলো, সে এই জায়গাটা 40 হইলে বাকি রইল কত, 100 থেকে 40 বিয়োগ করে দেখো কত 60। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি 100 মাইনাস 40। এম এর মান হচ্ছে 10, জি এর মান 9.8, 100 থেকে 40 গেলে কত 60। তাহলে দেখো কি হয়, দশ ইন্টু 9.8, 5880, 5880 জুল। তাহলে মোট শক্তি, শক্তি কি, মোট শক্তি হচ্ছে ই বি, অর্থাৎ যেহেতু বি বিন্দুতে করেছি, বি বিন্দুতে মোট শক্তি হচ্ছে ই কে প্লাস ই পি। ই কে আমরা কত পেয়েছিলাম, ই কে পেয়েছিলাম 3920, 3920 যোগ এখন পেলাম কত 5880, 5880। এই দুইটা যোগ করলে কত হয় দেখো, ই কে এর মান 3920 আর ইপির মান হচ্ছে 5880, যোগ করলে হবে 9800, 9800। তাহলে দেখো সবাই, এ বিন্দুতে ছিল কত 9800 আর বি বিন্দুতে আমরা কত পেলাম 9800। তাহলে এখন আমরা বুঝতে পারছি এ এবং বি এই দুইটা বিন্দুতে শক্তির মান কি, অপরিবর্তিত। বাকি রইল কি সি বিন্দু। এখন আমরা দেখবো সি বিন্দুতে শক্তির মানটা অপরিবর্তিত থাকে কিনা। কি রে, আমার ক্লাসটির সময় খেলে ডিস্টার্ব করে। তারা দুইজন লাগিয়া আমি কোনো ক্লাস করে কোনো মজা পেতেছি না। খেলে আগে আগে বাগড়া দিয়ে বয়ে। আচ্ছা দেখো সি বিন্দু, সি বিন্দুতে কি হইলো, সি বিন্দুতে কিন্তু বস্তুটা এখান থেকে সি বিন্দুতে যখন আসছে তখন কিন্তু পুরো 100 মিটার দূরত্ব অতিক্রম করে ভূপৃষ্ঠে আঘাত করছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট বেগ থাকবে কিন্তু কোনো উচ্চতা থাকবে না, অর্থাৎ এই ক্ষেত্রে গতিশক্তি থাকবে কিন্তু বিভব শক্তি থাকবে না। তাহলে গতিশক্তিটা কত বের করার জন্য আগে বেগটা বের করে নিই, 2gh, এইচ বলতে কিন্তু পুরো 100 মিটার। বি স্কয়ার মান হচ্ছে 1960। এখন গতিশক্তি কত, এম এর মান হচ্ছে 10 আর 1960। এখন তো একবার 9800 আসবে, 9800। এটা হচ্ছে কি গতিশক্তি। আর পরে সি বিন্দুতে কিন্তু আবার আমরা এখন কোন বিন্দুর জন্য করতেছি, সি বিন্দুর জন্য। তাহলে সি বিন্দুতে কিন্তু বিভব শক্তি কত, 0। ইপি ইকুয়াল টু এম জি এইচ, এম এর মান 10, জি এর মান 9.8, উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 0, কারণ সে ভূপৃষ্ঠে আছে, সি বিন্দুতে আছে, উচ্চতা 0, তখন বিভব শক্তি কত হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে কি দাঁড়ায় দেখো, মোট শক্তি ইকে হচ্ছে 9800 যোগ হচ্ছে 0, 9800 জুল। তাহলে আমরা কি দেখতে পেলাম, আমরা দেখতে পেয়েছি এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দুতে প্রতিটা বিন্দুতে শক্তির মান কি অপরিবর্তিত ছিল। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি যে কি হয়, শক্তির কি পরিবর্তন হয় না, শক্তিটা প্রতিটা বিন্দুর জন্য কি থাকে, স্থির থাকে। আশা রাখি সবাই বুঝতে পেরেছো। তারপর এমন ধরনের প্রশ্ন হয়ে থাকে যে ভূপৃষ্ঠ থেকে কত মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির
অর্ধেক হবে, 1/3 হবে, দ্বিগুণ হবে, অথবা 1/4 হবে। যদি এমন ধরনের প্রশ্ন থাকে তাহলে কি হবে, দেখো ভূপৃষ্ঠ থেকে কত মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে। আমি পাশে একটা চিত্র দিয়েছি, এ থেকে সি বিন্দু পর্যন্ত পুরো উচ্চতা হচ্ছে কত মিটার, 100 মিটার। আমি ধরে নিলাম ভূপৃষ্ঠ হচ্ছে সি বিন্দু থেকে x মিটার উচ্চতায়, কত মিটার, x মিটার উচ্চতায় বি বিন্দুতেই গতিশক্তিটা কি হয়ে যায়, বিভব শক্তির দ্বিগুণ হয়। ধরি ভূপৃষ্ঠ হতে x মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির কয় গুণ হবে, দ্বিগুণ হবে। দ্বিগুণ হবে। তাহলে আমরা এখন ধরতে পারি বিসির মানটা কত, x মিটার। তাহলে এখন এই বি বিন্দুতে ভূপৃষ্ঠ হতে x মিটার উচ্চতায় আমরা এখানে আরেকটু যোগ করতে পারি, বি বিন্দুতে গতিশক্তি বিভব শক্তির কত গুণ হবে, দ্বিগুণ হবে। এখন বি বিন্দুতে আমি গতিশক্তি, বি বিন্দুতে বিভব শক্তি বের করার পরে আমি বুঝতে পারবো কত মিটার উচ্চতা। তাহলে আমি বি বিন্দুতে যদি আমি গতিশক্তি বের করি, খেয়াল করো বস্তুরা কিন্তু এ বিন্দু ছিল, এ বিন্দু থেকে যখন বি বিন্দুতে আসবে তখন কিন্তু সে একটা দূরত্ব অতিক্রম করবে। পুরোটা যদি 100 মিটার হয় তাহলে এটা কত হবে, 100 - x, কারণ নিচেরটা কত মিটার, x মিটার। তাহলে আমরা এখন কি করি, এটার বি এর মানটা বের করি, বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh। h বলতে কত, এখানে h হচ্ছে 100 - x, 2g ইন্টু 100 - x। তাহলে এখন আমরা লিখতে পারি গতিশক্তি ই কে সমান সমান হাফ এম বি স্কয়ার। বি স্কয়ারের মান হচ্ছে 2g ইন্টু 100 - x, 2 আর 2 কাটা, mg ইন্টু 100 - x। এখন আসো বিভব শক্তি। বিভব শক্তি আমরা সবাই জানি, বিভব শক্তি হচ্ছে ইপি সমান সমান mg h। উচ্চতাটা কত মিটার উচ্চতায় আছে, x মিটার, তাহলে এটা হচ্ছে mg x। প্রশ্ন মতে ইকে ইকুয়াল টু 2 ep। কেন, কারণ আমরা কিন্তু বলেছিলাম যে গতিশক্তি কি হবে, বিভব শক্তির দ্বিগুণ। তো প্রশ্ন মতে ইকে সমান সমান 2 ep। ইকের মান কত, ইকের মান এই যে mg ইন্টু 100 - x, আর 2 mgx। mg উভয় পাশ থেকে বাদ দাও, তাহলে থাকে কত, 100 - x আর কত 2x, বা 3x ইকুয়াল টু 100, বা x ইকুয়াল টু কত, 100/3। তাহলে কত হয়, 33.33। খেয়াল করো আমি কিভাবে করলাম, আমি অনেক শর্ট করেছি। এখানে 100 - x ইকুয়াল টু 2x, মাইনাসের 2x, আর এখান থেকে x গেলে 3x হবে, 3x ইকুয়াল টু 100, x ইকুয়াল টু কত, 100/3, অর্থাৎ 33.33। এই 33.33 মিটার উচ্চতায় গতিশক্তিটা কি হয়ে যাবে, বিভব শক্তির দ্বিগুণ হবে। যদি প্রশ্নটা হয় অর্ধেক তাহলে এখানে হাফ, 1/3 হলে 1/3, দ্বিগুণ বললে 3 গুণ বললে, যত গুণ বলে এখানে তত গুণ হবে। আশা রাখি বুঝতে পেরেছো। লাস্ট আলোচনা হচ্ছে কর্মদক্ষতা। কর্মদক্ষতা কি, কর্মদক্ষতা হচ্ছে কোনো একটা যন্ত্রে তুমি যে পরিমাণ শক্তি প্রদান করেছো এবং সেখান থেকে তুমি যে পরিমাণ কার্যকর শক্তি পেয়েছো তার অনুপাতটাই হচ্ছে কি, কর্মদক্ষতা। অর্থাৎ কোনো যন্ত্রের কার্যকর ক্ষমতা আর মোট প্রদত্ত ক্ষমতার অনুপাতটাই হচ্ছে কি, ক্ষমতা। অর্থাৎ কোনো বস্তুর লব্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি, এটার অনুপাতটাই কি, কর্মদক্ষতা। কর্মদক্ষতাকে এটা দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ আমি এভাবে লেখার কারণ হচ্ছে লব্য কার্যকর শক্তি বাই মোট প্রদত্ত শক্তি, অথবা লব্য কার্যকর ক্ষমতা ডিভাইড বাই মোট প্রদত্ত ক্ষমতা, দুইটার অনুপাত হচ্ছে কি, কর্মদক্ষতা। এবং এটাকে অবশ্যই কি করতে হবে, শতকরায় প্রকাশ করতে হবে। অর্থাৎ সূত্র হচ্ছে এরকম, ইটা ইকুয়াল টু লব্য কার্যকর ক্ষমতাকে আমি পি ধরলাম আর মোট প্রদত্ত ক্ষমতাকে আমি পি প্রাইম ধরলাম ইন্টু কত পার্সেন্ট, 100%। এই সূত্র দিয়ে আমরা কি করতে পারি, কর্মদক্ষতা বের করতে পারি। এবং কর্মদক্ষতাও কিন্তু শক্তির নিত্যতার মতোই একটা কি গুরুত্বপূর্ণ টপিকস। আমরা কর্মদক্ষতার একটা অঙ্ক দিয়ে আজকের আমাদের লেকচারটা আমরা শেষ করব। দেখো সবাই, এখানে একটা প্রশ্ন লিখেছি আমি, 15 কিলোওয়াটের একটা মোটর 2 কুইন্টাল পানি 1 মিনিটে 300 মিটার উপরে ওঠাতে পারে।
তাহলে তার কর্মদক্ষতা কত, মানে এই মোটরের কর্মদক্ষতা কত। তো আমরা কিন্তু জানি কর্মদক্ষতার সূত্র কি, আমরা জানি কর্মদক্ষতার সূত্র হচ্ছে ইটা ইকুয়াল টু পি ডিভাইডেড বাই পি প্রাইম ইন্টু 100 100%। এখানে পি হচ্ছে কি কার্যকর ক্ষমতা আর পি প্রাইম হচ্ছে কি মোট ক্ষমতা। তাহলে এখানে কিন্তু যন্ত্রের মোট ক্ষমতা দেওয়া আছে, সেটা কত, সেটা হচ্ছে 15 কিলো ওয়াট। 15 কিলো ওয়াট। কিলো ওয়াটের যখন আমরা ওয়াটে নিব 1000 দিয়ে গুণ করে আমরা ওয়াটে নিয়ে গেলাম 15,000 ওয়াট। তাহলে কর্মদক্ষতা কত ওয়াট, 15,000 ওয়াট। 2 কুইন্টাল পানি, আমরা জানি 1 কুইন্টাল সমান সমান কত কেজি, 100 কেজি। তাহলে 2 কুইন্টাল হবে কত কেজি, 200 কেজি। তারপর 1 মিনিট, সময়টা হচ্ছে 1 মিনিট। 1 মিনিট কত সেকেন্ড, 60 সেকেন্ড। তারপর আর কি আছে, 300 মিটার উচ্চতা, উচ্চতা হচ্ছে 300 মিটার। তাহলে আমরা এখন বের করব কর্মদক্ষতা। তো কর্মদক্ষতা করার জন্য আমার কিন্তু মোট ক্ষমতা দেওয়া আছে কিন্তু কার্যকর ক্ষমতা দেওয়া নাই, তাহলে আমার আগে কার্যকর ক্ষমতা বের করতে হবে। তাহলে আমরা চলো কার্যকর ক্ষমতা বের করি। কার্যকর ক্ষমতা পি, আমরা জানি পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, আবার ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ ডিভাইডেড বাই টি। এম এর মান হচ্ছে কত 200, জি এর মান 9.8, এইচ এর মান 300, টি কত সেকেন্ড 60 সেকেন্ড। 9800, 9800। ক্ষমতার একক হচ্ছে কি ওয়াট, ক্ষমতার একক হচ্ছে ওয়াট। অর্থাৎ আমরা এখানে কার্যকর ক্ষমতা কত পাইলাম 9800, কিন্তু মোট ক্ষমতা দেওয়া ছিল কত 15,000। তাহলে এটার কর্মদক্ষতা কত, এখন আমরা লিখতে পারি, আমরা জানি কর্মদক্ষতা কি দিয়ে, এটা দিয়ে প্রকাশ করি। এটা হচ্ছে পি ডিভাইডেড বাই পি প্রাইম ইন্টু কত পার্সেন্ট, 100%। তাহলে আমরা লিখতে পারি পি এর মান হচ্ছে 9800 আর মোট হচ্ছে 15,000 ইন্টু কত পার্সেন্ট, 100%। তাহলে আমরা পাচ্ছি 3%। অর্থাৎ এই মোটরের কর্মদক্ষতা হচ্ছে 65.33। অর্থাৎ তার মধ্যে যদি আমরা 100 জুল শক্তি প্রদান করি তাহলে আমরা কাজে রূপান্তরিত করব 65.33%। অর্থাৎ সেই যন্ত্রটা 65.33 জুল শক্তিকে কাজে রূপান্তরিত করতে পারবে, আর বাকি শক্তিটা কি হবে, অপচয় হবে। তাহলে আশা রাখি তোমরা কর্মদক্ষতা বুঝতে পেরেছো। তো আমি আমার এই প্রথম পর্বে, মানে এই অধ্যায়ের প্রথম অংশটাতে আমি এই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। যারা এতক্ষণ যাবৎ তোমরা কষ্ট করে ভিডিওটা দেখেছো আশা করি উপকৃত হবে। আমি আমার পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সর্বদা তিতাস অনলাইন স্কুলের পাশে থাকো। তিতাস অনলাইন স্কুলের সকল ভিডিওগুলোকে তোমরা দেখো। ভালো থাকবে সবাই।